আচ্ছা ভাইয়ারা দেখো, ডিউ ইউনিট রিটেনের যে আমাদের 2021 সেশনের কেমিস্ট্রি পার্টটা আছে, আমরা কেমিস্ট্রি পার্টের সলভটা দেখবো। মনোযোগ সহকারে দেখো। এখানে 4টা কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটা কি বলছে, প্রতিটা কোশ্চেনে দেখা যাচ্ছে যে 2টা করে পার্ট দিয়ে দিছে। তো প্রথম কোশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করি, এ নাম্বার দিয়ে স্টার্ট করি। এখানে বলছে যে পানির বিয়োজনের ক্ষেত্রে স্ববিয়োজন ধ্রুবক কেডি এবং কেডব্লিউ এর রাশিমালা লিখো। বি নম্বরে বলছে কেডব্লিউ এর উপর তাপমাত্রার প্রভাব লিখো, যেটা আমাদের লাশ হাতিলের নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়। তো দেখো আমরা এই নাম্বার দিয়ে যদি দেখি যে পানির বিয়োজন, তাহলে পানির আমরা আগে বিয়োজন রিঅ্যাকশনটা বুঝতে হবে। পানির বিয়োজন রিঅ্যাকশনটা বুঝতে হবে। তো তোমরা নরমালি জানো যে H2O তোমার বিশ্লেষিত হয়ে কি হচ্ছে, তোমার H+ এবং OH-, কিন্তু অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কি, 2 মোল পানি বিয়োজিত হয়ে তোমার H3O মানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন প্লাস কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোক্সিল আয়ন। যেহেতু এই দুটো এক করলে দেখবা যে 2 মোল কত হচ্ছে, পানি হচ্ছে। তার মানে 4টা হাইড্রোজেন আছে এখানে এবং 2টা অক্সিজেন। বুঝতে পারছো, এটা হচ্ছে পানির স্ববিয়োজন। এখন স্ববিয়োজন যে ধ্রুবক আছে আমাদের কেডি, এর যদি আমরা ইকুয়েশনটা লিখি তাহলে হচ্ছে আমাদের উৎপাদক কে কে আছে, H3O পজিটিভ, খুব ভালো করে দেখবা। এবং এখানে কি আছে, হাইড্রোক্সিল। এবং নিচে কি হবে বলতো, H2O। H2O কি হবে, স্কয়ার, কারণ হচ্ছে 2 মোল আছে। এইটা হচ্ছে আমাদের পানির স্ববিয়োজন ধ্রুবক কেডি এর রাশিমালা। এখন আমরা যদি কেডব্লিউ এর রাশিমালা বের করি, কেডব্লিউ এর রাশিমালাটা কি হচ্ছে, যে আমাদের H3O পজিটিভ, এখানে জাস্ট গুণ হবে, বিক্রিয়কটা আসবে না, OH নেগেটিভ। বুঝতে পারছো? তার মানে এই দুইটা সমীকরণ থেকে কি লেখা যায়, কেডি ইজ ইকুয়াল টু তোমার কেডব্লিউ ডিভাইডেড বাই তোমার H2O কি স্কয়ার, বা অতএব কেডব্লিউ ইন্টু কেডি ইন্টু H2O স্কয়ার ইজ ইকুয়াল টু কেডব্লিউ। এই হচ্ছে আমাদের কি বলতো রাশিমালাটা। বুঝতে পারছো ভাইয়ারা? তো এই হচ্ছে আমাদের এ নাম্বারের সলভটা। এখন আমরা দেখি বি নাম্বারের সলভটাতে যাব। তো দেখো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের ডেল এইচ হচ্ছে পজিটিভ। বুঝতে পারছো, ডেল এইচ পজিটিভ মানে কি, বিক্রিয়াটা তাপ হারি। তার মানে তাপমাত্রার প্রভাব যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে কি লিখতে হবে, যে তাপ প্রয়োগে, তাহলে তাপ প্রয়োগকে এইভাবে লিখে দিবা, কারণ জায়গা অল্প থাকবে। তাপ প্রয়োগে উৎপাদ কি হবে বলতো, উৎপাদ বৃদ্ধি পাবে। এবং আরো একটা কথা লিখবা যে বিক্রিয়া কি হয়, সম্মুখমুখী হবে। এবং তাপ তাপ কি বলতো, তাপ হ্রাসে কি হবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে ঘটবে ভাইয়ারা। বুঝতে পারছো, পশ্চাৎ দিকে ঘটবে। এবং উৎপাদ কি হবে, উৎপাদতার সাথে কি হবে, হ্রাস পাবে। বুঝতে পারছো, উৎপাদতার সাথে হ্রাস পাবে। জাস্ট তুমি এই সিম্পলি কথাগুলো লিখবা, তাহলে দেখবা মার্ক পাচ্ছ তুমি ফুল। এটা হলো আমাদের কোশ্চেন 1 এর সলিউশনটা। এখন আমরা কোশ্চেন 2 এর যদি সলিউশনটা দেখি, এখানে বলছে যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম, ইলেকট্রনের কি দ্বিত ধর্ম বা দ্বৈত ধর্ম এবং ডি ব্রগলির সমীকরণ লিখতে বলছে। তো ইলেকট্রনের দ্বিত ধর্ম মানে যদি আমরা বলি যে কি আছে, কণা ধর্ম আছে এবং কি ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এবং এগুলো তাদের কি বলতো, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। এইভাবে সুন্দর করে লিখে দিবা। এবং ডি ব্রগলির যে সমীকরণটা আছে এটা লিখবা যে ডি ব্রগলির সমীকরণটা কি বলতো, ল্যামডা ইজ ইকুয়াল টু H/P, যেখানে ল্যামডা কি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য, এবং পি হচ্ছে কি বলতো, ভরবেগ। জাস্ট এটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে, আর বেশি কিছু লেখা লাগবে না। বুঝতে পারছো ভাইরা? এইটা ছিল আমাদের 2 এর এ নাম্বারের সলিউশনটা। তোমরা একটু দ্রুত উঠাই নাও ভাইয়ারা খাতায়। বুঝতে পারছো? আচ্ছা, বি নাম্বার বলছে যে অবস্থান্তর মৌলের যৌগগুলো রঙিন কেন। অবস্থান্তর মৌল কারা, ডিবলক মৌলসমূহের মধ্যে যারা অসম্পূর্ণ ডি অরবিটাল থেকে যায়। সাপোজ তোমরা এইভাবে লিখবা, D1 থেকে 9 মানে অসম্পূর্ণ ডি অরবিটাল থাকার কারণে তারা কি দেখায় বলতো, রঙিন যৌগ দেখায়। কারণ হচ্ছে তাদের মধ্যে একটা শক্তির পার্থক্য ঘটে এবং তারা ফোটন শোষণ করে নেয়, যা পরবর্তীতে তোমার ত্যাগ করার কারণে একটা রঙিন যে তোমার আলো দৃশ্যমান, ওটাতে তোমার ওটা ত্যাগ করে দেয়। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের D1 থেকে 9 ব্যাপারটা তোমরা অরবিটালের এরকম বক্স দ্বারা দেখাবা, হুন্ডের নীতি দ্বারাও দেখাইতে পারো। 1 2 3 4 5। তার মানে এটা হচ্ছে কি বলতো, dxy dyz dzx dx স্কয়ার y স্কয়ার dz স্কয়ার। বুঝতে পারছো? এইভাবে দেখাবা, এরকম করে একটু বক্স আকারে দেখাবা, তাহলে অনেক সুন্দর হবে।
তোমরা উপরেও 3টা দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে দিবা dxy, এখানে dyz। এখানে d বলো তো কি zx, এবং dx স্কয়ার y স্কয়ার এবং dz স্কয়ার। এই হচ্ছে আমাদের টোটাল কটা 5টা অরবিটাল। এটা হচ্ছে আমাদের e1, এটা হচ্ছে e2। তাহলে আমাদের ডেল ই কি হবে বলো তো, e1 মাইনাস e2। তার মানে এটাকে কি লেখা যায়, h নিউ, এবং h নিউ কে কি লেখা যায়, h বাই ল্যামডা। এই যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই সমীকরণটা লিখে দেখাবা যে এই কারণে মানে শক্তির পার্থক্যের কারণে তারা কি দেখাচ্ছে, রঙিন যৌগ গঠন করতেছে। বুঝতে পারছো? তোমরা ডিরেক্ট একটা কিন্তু যৌগ দিয়েও দেখাইতে পারো, যে পটাশিয়াম, ফেরোসায়ানাইড, এগুলো দিয়েও দেখাইতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন কোশ্চেন 3-তে যাব। কোশ্চেন 3-তে যাব। কোশ্চেন 3-তে কি বলছে, যে বেনজিন থেকে কিভাবে এনিলিন তৈরি করবে। তার মানে তোমার কি এনিলিনের সংকেত জানা লাগবে। এনিলিনটা আমি এখানে ছোট্ট করে তোমাদের বলি। এনিলিনটা হচ্ছে এইটা, NH2, এনিলিন। বেনজিন থেকে কিভাবে এনিলিন তৈরি করবে, দেখো রিঅ্যাকশন গুলো তোমরা একটু দেখো। এটা একটি জৈব যৌগের পার্ট। আমরা বেনজিনের সাথে প্রথম কি দিব, HNO3 নাইট্রেশন রিঅ্যাকশন। এটা কি দিব, আমাদের গাঢ় H2SO4 এর উপস্থিতিতে যদি আমরা রিঅ্যাকশনটা ঘটাই, তাহলে সে কি উৎপন্ন করে, NO2 প্লাস কি বলতো, H2। এই আমরা উক্ত যৌগের সাথে আবার কি দেব বলতো, বিজারণ। NO2 প্লাস হচ্ছে আমরা এখানে কি দিব, আচ্ছা এটা হচ্ছে আমরা বিজারণ ঘটাবো H দ্বারা স্ট্রনশিয়াম, H প্লাস স্ট্রনশিয়াম প্লাস HCl। এটা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটে। তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া এগুলা কিভাবে মাথায় রাখবে, এগুলা একটু তোমরা প্র্যাকটিস করলে, বেশি বিক্রিয়া ভাইয়া মনে রাখা লাগবে না, কয়েকটা বেনজিনের কয়েকটা নাইট্রেশন, সালফোনেশন, এই বিক্রিয়াগুলো মাথায় রাখলে দেখবে তুমি এগুলো এমনিতেই সলভ করতে পারছো। একটু চিন্তা করবা যে আমাদের এনিলিন কি, এবং এনিলিন নিয়ে আসতে আমাদের কি কি ঘটাইতে হবে। জাস্ট দুইটা রিঅ্যাকশন। এনিলিন নিয়ে আসতে প্রথমে আমি কি করছি, তোমার নাইট্রেশন করছি, দেখো এই NO3 এর সাথে রিঅ্যাকশনটা দিছি, দেন কি করছি, বিজারণ ঘটাইছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যৌগ চলে আসছে এনিলিন, NH2। বুঝতে পারছো, NH2। তাহলে এই যে আমাদের এনিলিন প্রস্তুতির যে বিক্রিয়াটা আছে সেটা আমরা লিখে ফেললাম। এটা গেল আমাদের এ নাম্বারটা, 3-এর এ নাম্বারটা। এখন দেখো আমরা যদি 3-এর বি নাম্বারটাতে যাই, যে CHO বা কার্বনিল মূলক। কার্বনিল মূলক আমরা কিভাবে শনাক্ত করব। কার্বনিল মূলক শনাক্তকরণের ক্ষেত্রে ভাইয়া দুইটা রিঅ্যাকশন আছে। ফার্স্ট রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের 2,4-DNPH বা 2,4-ডাইনাইট্রোফিনিল হাইড্রোজেন টেস্ট, এবং দ্বিতীয় রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের ডাইএমিন সিলভার অ্যাকুয়াজে হাইড্রোক্সিল, এইটা টেস্ট। তো ঘটনা হচ্ছে আমরা দুইটা রিঅ্যাকশন কেন দেখাবো। প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে তোমার কার্বনিল মূলক আছে কিনা, কিটোনেও থাকতে পারে, অ্যালডিহাইডেও থাকতে পারে। তো কার্বনিল মূলক আছে কিনা এই রিঅ্যাকশনটা দেয় 2,4-DNPH দ্বারা, এবং নিশ্চিতকরণ বিক্রিয়া সেটা কিটোন নাকি অ্যালডিহাইড, এই রিঅ্যাকশনটা দেয় কে, আচ্ছা আমি যৌগটা লিখতেছি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। টলিন বিক্রিয়াকে তোমরা বলতে পারো। তাহলে দেখো আমি এখানে তোমাদের 3 নম্বরের বি নম্বরে যাব। এখন পরীক্ষাগারে কিভাবে CH শনাক্ত করেন, আর CH, এই দেখো একটা কার্বনিল মূলক আমি লিখলাম, এটার সাথে যদি তুমি 2,4-DNP এর রিঅ্যাকশনটা দাও, তাহলে কি উৎপন্ন হবে, 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এবং এইটা কি বলতো, হলুদ কালারের কি পড়বে, অধক্ষেপ পড়বে। এইটা দ্বারা তুমি নিশ্চিত হবা যে এখানে কার্বনিল মূলক আছে। কিন্তু এটা অ্যালডিহাইড কিনা কিটোন সেটা বোঝার জন্য আমাদের রিঅ্যাকশনটা দেখো CORH, এখানে দেখো প্লাস আমরা কি দিব, ডাইএমিন। কি ডাইএমিন, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। রিঅ্যাকশনটা দিলে আমাদের কি পড়বে, সিলভারের দর্পণ অধক্ষেপ পড়বে, সিলভার দর্পণ অধক্ষেপ পড়বে। এই অধক্ষেপটা দেখে আমরা কি বুঝবো, যে এখানে কি আছে, অ্যালডিহাইড আছে। মানে অ্যালডিহাইড মানে কার্বনিল মূলক। কার্বনিল মূলক দুইটাতেই থাকে, কিটোনেও থাকে, অ্যালডিহাইডেও থাকে, বাট নিশ্চিতকরণ বিক্রিয়াটা হচ্ছে আমাদের এটা দ্বারা। বুঝতে পারছো? আচ্ছা, দেন আমাদের লাস্ট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন 4। আচ্ছা, কোশ্চেন 4টা দেখো, যে নিচের পদার্থগুলির সংযুক্তি লিখো। এখানে কতগুলা তো রিয়েজেন্ট দিছে বা যৌগ দিছে, এটার সংযুক্তিটা লিখতে হবে জাস্ট। তাহলে দেখো আমি যদি 1 নম্বর দিয়ে শুরু করি, এখানে ভিনেগার বলছে। ভিনেগার তোমরা জানো CH3COOH এর কি বলতো 6 থেকে 10% জলীয় দ্রবণ।
জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। এটা লিখলেই এনাফ, আর কিচ্ছু লেখা লাগবে না, তাহলেই তোমরা কি পাবা 0.5 মার্ক পেয়ে যাবা। ফরমালিন, ফরমালিন হচ্ছে আমাদের HCHO, HCHO এর 40% দ্রবণ, 40% জলীয় দ্রবণ। এটা এখানে লিখে দিবা আয়তন হিসেবে। কি হিসেবে? আয়তন হিসেবে, এটা অবশ্যই লিখে দিবা। দেন আছে আমাদের লুকাস রিয়াজেন্ট। লুকাস রিয়াজেন্ট কি বলতো? আমাদের গাঢ়, গাঢ় HCl প্লাস প্লাস অনার্দ্র, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণটাকে কি বলা হয়? আমাদের লুকাস রিয়াজেন্ট। এখানে নামগুলো তোমরা ইংলিশে দেখতেছো এন্ড এক্সামেও ইংলিশে দেয়া থাকে, সো তোমরা এই নামগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট চিন্তা করবা যে আসলে এগুলা কি, দরকার একটু বাংলাতে লিখবা খাতা। অনেক সময় না আমরা অন্যরকম কিছু দেখলেই মনে হয় যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, যে কিচ্ছু পারি না, এরকম একটা ভাব। দেখো আমাদের 4 নাম্বার যেটা বলছে যে একুয়ারেজিয়া। একুয়ারেজিয়া হচ্ছে আমাদের 1 মোল গাঢ় HNO3 নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল গাঢ় HCl, এটা লিখলেই হবে একুয়ারেজিয়া। এবং লাস্ট হচ্ছে আমাদের কি বলছে? ন্যাচারাল গ্যাস। এইটা একটু ভালো করে মাথায় নাও। এই ন্যাচারাল গ্যাসে কি কি থাকে? CH4 থাকে, মিথেন থাকে, তারপর কি থাকে বলতো? ইথেন থাকে, মিথেন থাকে, ইথেন থাকে, প্রোপেন থাকে, এবং কি থাকে বলতো? সরি, C4H10, বিউটেন থাকে। এখন এই চারটা কে কত পার্সেন্ট থাকে এটা একটু টেকনিক্যালি দেখবা, খুব ভালোভাবে মাথায় রাখবা, কারণ এগুলো MCQ দিয়ে দেয়। তো এইটা মাথায় রাখবা যে 95 থেকে 99% থাকে আমাদের মিথেন গ্যাস, মানে অধিকাংশই মিথেন গ্যাস। C2H6, তার আগে লিখবা 0.1 থেকে 1% থাকে আমাদের কে বলতো? প্রোপেন, প্রোপেন। এবং বিউটেন থাকে 0.1 থেকে 1.23%, এবং এইটা আছে 0.1 থেকে 4%। দেখো তোমরা এই তিনটা একটু দশমিকগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা, এটা তো মাথায় থাকবে। বুঝতে পারছো তো? কেমিস্ট্রি পার্টটা এইটা ছিল ভাইয়া, তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো উঠাবা, দেখবা, দেন আবার রিভিশন দিবা, এবং এই টপিক রিলেটেড যে সকল কথাবার্তা আছে বা দরকার বইয়ে তোমরা দেখবা যে টপিকটাতে কোন জায়গায় তোমাদের লেকিংস, ওগুলো দেখবা, তাহলে দেখবে একটা সময় গিয়ে তোমাদের অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। থ্যাংক ইউ।